প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংসদে প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতি সহায়তার আশ্বাস। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ কাল। অর্থনৈতিক গণতান্ত্রিকরণই এবারের বাজেটের মূল প্রতিপাদ্য, বলছেন অর্থনীতিবিদরা। হামে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু। ৮ দিনে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। আয়োজক ৩ দেশে বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বের সংকট উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% কমিশন দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘিরে বুধবার সংসদের আলোচনায় গুরুত্ব পায় অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সহ নানান বিষয়। খাদের কিনারায় থাকা অর্থনৈতিক দৈন্যদশা উত্তরণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার এবং আর্থিক খাতের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কমিশন ও প্রণোদনাও ঘোষণা করেন সরকার প্রধান। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবে আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সরকারের গতি বাড়াতে শীঘ্রই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও জানান তারেক রহমান। সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। বৃহস্পতিবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ৯,৩৮,০০০ কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের চেয়েও ১.৫ লাখ কোটি টাকা বেশি। নির্বাচনী ইশতেহার ও অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈষম্যহীন অর্থনৈতিক গণতান্ত্রিকরণই এবারের বাজেটের মূল প্রতিপাদ্য। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও ঘাটতি পূরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাজেটের সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আর্থিক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কঠিন সমীকরণ সামনে। দেশের ব্যবসা বাণিজ্য চাঙ্গা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা। বিশাল এই ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, যাতে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 2.5 লাখ কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আভাস রয়েছে। কর বাড়ানোর চেয়ে করদাতার আওতা বৃদ্ধি এবং সাধারণ করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.25 লাখ টাকা করার জোরালো প্রস্তাব রয়েছে। নতুন অর্থবছরে অর্থনীতির চাকা সচল করতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5 থেকে 6.8%। আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মূল্যস্ফীতি 7.2 থেকে 7.5% নামিয়ে আনার প্রাক্কলন করছে সরকার। বাজেটকে বাস্তবায়নযোগ্য ও অপচয়মুক্ত করতে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মচারীদের প্রতিদান, পণ্য সেবার ব্যবহার এবং প্রকল্প মূলধন ব্যয়ে কৃচ্ছ সাধনের নির্দেশনা থাকছে। রাষ্ট্র ধনী জিডিপি দিয়ে যদি তুলনা করেন, কিন্তু সেই জিডিপির যে টাকাটা সরকারের পকেটে যাওয়া উচিত, সেই টাকাটা যখন সরকারের পকেটে যায় না, তখন সরকার গরিব, রাষ্ট্র ধনী। এটা সরকারকে মানতে হবে। অতএব গরিবের আচরণ করতে হবে, আর গরিব থেকে ধনী হওয়ার জন্য যে উপায়, সেই উপায়গুলো অবলম্বন করতে হবে। বরাদ্দের ক্ষেত্রে এবার সামাজিক সুরক্ষা খাতে 1,38,000 কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,24,425 কোটি এবং স্বাস্থ্য সেবায় 43,189 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে জনপ্রশাসনেও অতিরিক্ত 35,000 কোটি টাকার বরাদ্দ থাকছে। বাস্তবতা বিবেচনায় বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এত ঘাটতি থাকার কারণেই মূলত আমাদের বাজেট ব্যবস্থাপনায় এক ধরনের বড় ধরনের অব্যবস্থাপনা লুকিয়ে থাকে, যে কারণে ইনএফিসিয়েন্সি, অদক্ষতার কথা আমরা শুনতে পাই। খরচ যেটা করলাম সেটা কোথায় করলাম এবং এটা থেকে কি আউটকাম হলো, এখান থেকে আমি লক্ষণীয় কোনো আমার অর্জন কি হলো। বরাদ্দের ক্ষেত্রে একটা এই যে কাঠামোটা আছে, আবার এই যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই অর্থটা বাস্তবায়ন করবে, অর্থটা খরচ করবে, এক বছরে তো রাতারাতি তাদের দক্ষতা বেড়ে যায় না। টাকা ছাপিয়ে বাজার সচল করার চেয়ে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণই সরকারের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সবুজ এবং বাসযোগ্য করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিকে সবুজ বিপ্লবে পরিণত করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের কথাও বলেন ডাক্তার জুবাইদা। এমআর আসাদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবার অংশগ্রহণ জরুরি বলে মত দেন তিনি। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে না রেখে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। তরুণ প্রজন্ম বিজ্ঞান গবেষণায় মনোযোগী হলে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও জানান ডাক্তার জুবাইদা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভবিষ্যৎ দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কারোর মৃত্যু হয়নি। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1039 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গেল 15 মার্চ থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9,927 জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 82,029 জন।
আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলেন, হাসপাতালটির লিখিত জবাবে ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যার চেয়ে অপ্রাসঙ্গিক তথ্যই বেশি। এ বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ঈদুল আজহার আগের দিনের ঘটনা। সেদিন ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা 6 নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে একে একে মৃত্যু হয় তাদের। ওই ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয় দেশ জুড়ে। এ নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত উপস্থিতি, এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। 4 জুন ওই প্রতিবেদন প্রকাশের দিনই হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর ঘটনায় লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি, তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য একেবারেই অস্পষ্ট। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখা নেই, বেগ রিপ্লাই। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এদিকে এই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের 8 কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবার ফুটবল বিশ্বকাপের খবর। চিকিৎসকদের নিয়ে কটূক্তি, কর্মস্থলে ন্যাক্কারজনক হামলা এবং স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে চিকিৎসকরা। বুধবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষজ্ঞ চিকিৎসক সংগঠনের শত শত চিকিৎসক অংশ নেন। এতে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে গঠনমূলক সমালোচনা, জবাবদিহি ও সংস্কারের দাবি অবশ্যই গ্রহণযোগ্য। তবে মিথ্যা তথ্য, বিদ্বেষপূর্ণ বক্তব্য, অপমানজনক ভাষা এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে ঘৃণা তৈরির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আজকে ডাক্তারদের উপরে যে হামলা করছেন, তারা যারা আমরা আজকে হামলা করছি, এই ডাক্তারও কিন্তু এক সময় আপনাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালীন সময় বলেন, এই যে এখন যে আপনার হাম নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু কে আসছেন আপনাদের পাশে দাঁড়াতে? তারাই কিন্তু ডাক্তার, তারপরে আপনার নার্স কিংবা ওয়ার্ড বয়, যেখানে যারা স্বাস্থ্য সেবার সাথে যারা সংশ্লিষ্ট, তারা সকলেই কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসছেন। তাই তাদেরকে বৈরী করে আপনারা কিন্তু বেশি কিছু অর্জন করতে পারবেন না। আমি অনুরোধ করব, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। ব্যভিচারের মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই রায় দেন। অভিযোগের উপযুক্ত প্রমাণের অভাবেই আদালত এমন রায় দিয়েছেন বলে জানায় বিবাদী পক্ষ। এদিকে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। রাকিব হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীন ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন তামিমা সুলতানা তাম্মি। এমন দাবির পর এই ঘটনাকে ব্যভিচার উল্লেখ করে 2021 সালের ফেব্রুয়ারিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন রাকিব। যদিও আলোচিত এ মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এমন রায় দিয়েছেন বলে জানান বিবাদী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। অভিযোগে বলা হয়েছে যে তালাকনামাটা জাল। এখানে মাননীয় আদালত বলেছেন, একটি তালাকনামার যদি মূল কপি জব্দ করা হয় এবং প্রদর্শিত হয়, তখন সেটা জাল হওয়ার সম্ভাবনা থাকে না। মোরওভার
পোস্টাল রিসিটের মাধ্যমে যেটা তালাকনামা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টাল রিসিটও কিন্তু মূল জব্দ করা হয়েছে। যদিও রায় সন্তুষ্ট নয় বাদী পক্ষ। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান আইনজীবী ইশরাত হাসান। আমরা উচ্চ আদালতে আপিল করব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে দফায় দফায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান সংঘাতের মধ্যে নতুন করে 5 পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণাও দিয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। আরও জানাচ্ছেন রুমানা রুমা। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার প্রয়োজনীয় জবাব দেবে দেশটির সশস্ত্র বাহিনী। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিরাপদ থাকতে চাইলে ইরান ত্যাগ করার পরামর্শ দেন। চলমান সংঘাতের মধ্যে নতুন করে 5 পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা। রুমানা রুমা, মোহনা সংবাদ। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিলেন বাংলাদেশের নাহিদ রানা। দারুণ ফর্মে থাকা এই পেসার 23 ধাপ এগিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। আর বোলারদের র্যাঙ্কিংয়ে 8 নম্বরেই আছেন মেহেদী হাসান মিরাজ, 4 ধাপ এগিয়ে তারপরে শাহিন শাহ আফ্রিদি। এছাড়া 2 ধাপ এগিয়ে 37 নম্বরে মুস্তাফিজ। এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে নাজমুল হাসান শান্ত 2 ধাপ এগিয়ে 29, তানজিদ হাসান তামিম 7 ধাপ এগিয়ে 33 এবং 2 ধাপ এগিয়ে 79 নম্বরে উঠেছেন জাকের আলী অনিক। কক্সবাজারে শুরু হয়েছে বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব 15। 2026 বিকেলে কলাতলী সৈকতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া পরিদপ্তরে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খান বলেন, বর্তমান সরকার নতুন কুড়ি কর্মসূচির আওতায় দেশের প্রায় 1,70,000 ছেলে মেয়েকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করেছে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতি সহায়তার আশ্বাস। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ কাল। অর্থনৈতিক গণতান্ত্রিকরণেই এবারে বাজেটের মূল প্রতিপাদ্য, বলছেন অর্থনীতিবিদরা। হামে 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু। 8 দিনে 6 শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার। এবং ফিফা বিশ্বকাপে পর্দা উঠছে কাল। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। আয়োজক 3 দেশের বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। এই ছিল মোহনার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।